friends, welcome to our channel StudyTube. প্রত্যেক দিনের মতন আমি শুভজিৎ সিনহা আজকে তোমাদের সামনে একটা ইম্পর্ট্যান্ট টপিক নিয়ে চলে এসেছি আলোচনা করার জন্য। আজকে আমরা ইম্পর্ট্যান্ট ব্যাংকিং টার্মস নিয়ে আলোচনা করব, যেগুলো বিভিন্ন পরীক্ষায় আমাদেরকে কোয়েশ্চেন হিসেবে আসে, অনেক সময় ডেসক্রিপটিভেও আসে, এমসিকিউজেও আছে। এমসিকিউজে অনেক সময় টার্মগুলো বুঝতে না পারার জন্য আমরা সঠিক উত্তর দিতে পারি না। টার্মসগুলো সম্পর্কে জানা থাকলে আমরা ডেফিনেটলি সেই উত্তরগুলো ঠিক মতন দিতে পারবো। বিফোর আই স্টার্ট দ্য সেশন, আই উড লাইক টু রিকোয়েস্ট অল আওয়ার ভিউয়ার্স যে প্লিজ তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করো, যাতে এই ইম্পর্ট্যান্ট নিউজগুলো, টপিকগুলো তোমাদের কাছে ঠিক মতন পৌঁছায়। সাবস্ক্রাইব করার সঙ্গে সঙ্গে বেল আইকনটা প্রেস করবে, যাতে সমস্ত আপডেটসগুলো তোমাদের কাছে পৌঁছায়। আমরা প্রত্যেকটা ভিডিওর সঙ্গে আগের কিছু ভিডিওর লিঙ্কও পাঠাচ্ছি, যদি কেউ মিস করে থাকো সেই ক্লাসগুলো, সেগুলো তোমরা লিঙ্কে গিয়ে দেখতে পারবে। এছাড়া আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক তোমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকে, সেখান থেকে তোমরা আমাদের ভিডিওসগুলো যে পিডিএফ সেগুলো ডাউনলোড করে নিতে পারো এবং প্র্যাকটিস করতে পারবে। এই সুবিধাগুলো নেওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো, বাকিদেরকে জানার সুযোগ দাও এবং বেল আইকনটা প্রেস করতে ভুলো না। সো লেটস স্টার্ট উইথ আওয়ার টপিক। আজকে আমরা কিছু ইম্পর্ট্যান্ট ব্যাংকিং টার্মস সম্পর্কে জানবো, যেগুলো শর্ট ফর্ম প্রায়শই আমরা পরীক্ষায় দেখি। শুরু করা যাক। প্রথমে যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে রেপো রেট। আমরা প্রায়শই এই ওয়ার্ডটা শুনে থাকি। রেপো রেটটা কি? When RBI provides a loan to the bank for short term between 1 to 90 days, RBI takes some interest from the bank which is termed as repo rate. কি বলছে? RBI বিভিন্ন ব্যাংককে লোন দেয় অল্প সময়ের জন্য, সেটা 1 থেকে 90 দিনের মধ্যে পরিশোধ করতে হয় এবং এই সময়ে RBI সেই ব্যাংকের কাছ থেকে একটি ইন্টারেস্ট নেয়। এই যে ইন্টারেস্টের রেট, এটাকে বলা হয় হচ্ছে রেপো রেট। ঠিক উল্টোটা হচ্ছে রিভার্স রেপো রেট। কীরকম? when bank deposit its excess money in RBI, then RBI provides some interest to the bank. This interest is known as reverse repo rate. ব্যাংকে যখন এক্সেস টাকা থাকে, সেই এক্সেস টাকাগুলো তারা RBI জমা করে এবং তার বদলে RBI তাদেরকে একটা ইন্টারেস্ট দেয়। এই যে ইন্টারেস্ট দেয় সেটাকে আমরা বলে থাকি হচ্ছে রিভার্স রেপো রেট। এবার আসি এসএলআর বা স্ট্যাচুটরি লিকুইডিটি রেশিও। এভরি ব্যাংক হ্যাজ টু মেনটেন আ সার্টেন পার্সেন্টেজ অফ দেয়ার টোটাল ডিপোজিটস ইন দ্য ফর্ম অফ গোল্ড, ক্যাশ, বন্ডস, সিকিউরিটিজ উইথ দেমসেলভস অ্যাট দ্য এন্ড অফ এভরি বিজনেস ডেজ। প্রত্যেকটা ব্যাংক তাদের যা টোটাল ডিপোজিট, তার একটা পার্সেন্টেজ দিনের শেষে তাদের কাছে রাখতে হয়। এই যে পরিমাণটা, এই যে পার্সেন্টেজটা, টোটাল ডিপোজিটের এগেনস্টে কত পার্সেন্টেজ তাদের কাছে রাখতে হচ্ছে প্রত্যেক দিন, ইন দ্য ফর্ম অফ গোল্ড, সোনা, টাকা, বন্ড, সিকিউরিটিজ, এই যে রেশিওটা, এটাকে আমরা বলি হচ্ছে এসএলআর বা স্ট্যাচুটরি লিকুইডিটি রেশিও। এই মুহূর্তে কারেন্ট এসএলআর হচ্ছে 21.50%। মনে রাখবে, এখন এসএলআর হচ্ছে 21.50%। এটা কিন্তু আমাদের কারেন্ট অ্যাফেয়ার্সেরও একটা পার্ট। রিটেল ব্যাংকিং, এই শব্দটা আমরা প্রায়শই শুনতে পাই। রিটেল ব্যাংকিংটা কি? রিটেল মানে আমরা জানি খুচরো। রিটেল ব্যাংকিং ইজ a type of banking in which direct dealing with retail customers is done. রিটেল কাস্টমার মানে হচ্ছে খুচরো কাস্টমার। আমি, তুমি, যে কেউ, যারা সাধারণ, কোনো অর্গানাইজেশন নয়, কোনো ইনস্টিটিউশন নয়, যারা ব্যাংকের সঙ্গে ডিল করে, তাদেরকে আমরা বলি হচ্ছে রিটেল কাস্টমার। তো এই কাস্টমারদের সঙ্গে যে ব্যাংকিং সার্ভিস হয় বা ব্যাংকিং যে সার্ভিস প্রোভাইড করে তাদেরকে, সেটাকে বলা হয় রিটেল ব্যাংকিং এবং এই কাস্টমারদের বলা হয় রিটেল কাস্টমার। দিস টাইপ অফ ব্যাংকিং ইজ অলসো পপুলারলি নোন অ্যাজ কনজিউমার ব্যাংকিং অর পার্সোনাল ব্যাংকিং। এই যে রিটেল ব্যাংকিং, এর আরও দুটো নাম আছে, একটা হচ্ছে কনজিউমার ব্যাংকিং অথবা পার্সোনাল ব্যাংকিং। মনে রাখবে নামগুলো, কনজিউমার ব্যাংকিং অর পার্সোনাল ব্যাংকিং। It is a visible face of banking
টু দ্য জেনারেল পাবলিক। সাধারণ মানুষের সঙ্গে ব্যাংকিংয়ের এখানেই কিন্তু সম্পর্কটা তৈরি হয়। নেক্সট আসি কল মানি। কল মানি এবং নোটিশ মানি, এই দুটো সম্পর্কে একটু আমাদেরকে জানতে হবে। না, হোয়াট ইজ কল মানি? কল মানি হচ্ছে, কল মানি is the money borrowed on demand for a very short period. When a money is lent for a day, it is known as call money. মানে কি বোঝাচ্ছে? যখন কোনো ব্যাংক অন্য কোনো ব্যাংকের কাছ থেকে, ইট ইজ ইউজ ফর ইন্টার ব্যাংক ট্রানজ্যাকশন, মনে রাখবে এটা ব্যাংকদের মধ্যে হয়, এখানে কিন্তু আরবিআই কোনোভাবে জড়িত নয়। কোনো ব্যাংক যখন আর একটি কোনো অন্য ব্যাংকের কাছ থেকে টাকা ধার নেয় একদিনের জন্য, ফর আ ডে, সেটাকে বলা হয় হচ্ছে কল মানি। ঠিক আর একটু বেশি যখন হয়ে যায়, একদিনের বেশি, একদিন থেকে 14 দিন পর্যন্ত যদি কোনো ব্যাংক অন্য ব্যাংকের কাছ থেকে টাকা ধার নেয়, তাহলে সেই মানিটাকে বলা হয় হচ্ছে নোটিশ মানি। তাহলে একদিনের জন্য যদি হয় তাহলে আমরা কি বলবো? কল মানি। আর একদিনের বেশি থেকে শুরু করে 14 দিন পর্যন্ত যদি হয় তাহলে সেই মানিটাকে আমরা বলবো হচ্ছে নোটিশ মানি। দুটো টার্ম আমরা খুব প্রায়শই শুনে থাকি, ক্যাপিটাল মার্কেট অ্যান্ড মানি মার্কেট। দুটো কী জিনিস? Capital market is an organized market which provides long-term finance for business, whereas money market provides short-term finance for business. Capital market হচ্ছে সংগঠিত মার্কেট, যেখান থেকে লং টার্মে তুমি লোন পেতে পারো, whereas মানি মার্কেট হচ্ছে যেখানে তোমাকে শর্ট টার্মের জন্য তোমাকে ফিনান্স করা হয় বা তোমাকে অর্থনৈতিক সাহায্য করা হয় তোমার বিজনেসের জন্য। এটাই হচ্ছে দুটো মার্কেটের মধ্যে বেসিক ডিফারেন্স। আমরা প্রায়শই শুনে থাকি শিডিউলড ব্যাংক। এই শিডিউলড ব্যাংকটা কি? অনেক রকমের ব্যাংক থাকে, তার মধ্যে যে সমস্ত ব্যাংকগুলো সেকেন্ড শিডিউল অফ আরবিআই অ্যাক্ট 1934 এর অন্তর্গত, মানে ব্যাংকস হুইচ আর ইনক্লুডেড ইন দ্য সেকেন্ড শিডিউল অফ আরবিআই অ্যাক্ট 1934 আর নোন অ্যাজ শিডিউল ব্যাংক। তাহলে আরবিআই এর সেকেন্ড শিডিউল অফ আরবিআই অ্যাক্ট 1934, আরবিআই এর যে অ্যাক্ট আছে তার সেকেন্ড শিডিউল অনুযায়ী, সেকেন্ড শিডিউল অফ আরবিআই অ্যাক্ট 1934 অনুযায়ী যে সমস্ত ব্যাংকগুলি অন্তর্ভুক্ত আছে তাদেরকে আমরা বলি হচ্ছে শিডিউল ব্যাংক। এই শিডিউল ব্যাংকগুলোর কিন্তু দুটো কন্ডিশন মানতে হয়। কি কি? পেড আপ ক্যাপিটাল এবং কালেক্টেড ফান্ডস, এই দুটোর মোট পরিমাণ কিন্তু 5 লাখের থেকে কম হতে পারে না। আর একটা জিনিস কি? কোনো অ্যাক্টিভিটি তারা করতে পারবে না যা কাস্টমারের ক্ষতি করে। এই দুটো কিন্তু কন্ডিশন মেনলি ফুলফিল করতেই হয়। নন পারফর্মিং অ্যাসেট বা এনপিএ। নন পারফর্মিং অ্যাসেট কথাটা শুনেই বুঝতে পারছো, যে অ্যাসেট পারফর্ম করে না। পারফর্ম করা মানে কি? যে অ্যাসেটগুলো থেকে আমরা কোনো রকম কোনো রিটার্ন পাই না। আমরা মানে কি? ব্যাংক। ব্যাংক যে সমস্ত অ্যাসেটগুলো থেকে কোনো ইনকাম পায় না। তাহলে ব্যাংক মূলত কোথা থেকে ইনকাম পায়? আমাদের যে লোনসগুলো ব্যাংক দেয় তাদের কাছ থেকে এই ইনকামটা হয়। তো যে সমস্ত লোনসগুলোর কাছ থেকে কোনো রকম কোনো মানি সে পায় না, তাদেরকে আমরা বলি হচ্ছে নন পারফর্মিং অ্যাসেটস। তো কমার্শিয়াল লোনসের ক্ষেত্রে, মানে ব্যবসা বাণিজ্যর ক্ষেত্রে যে সমস্ত লোনসগুলো দেওয়া হয়, সেগুলো যখন পরিশোধ করার থেকে 90 দিনের বেশি পেরিয়ে যায়, আজকে পরিশোধ করার ডেট ছিল, তার থেকে 90 দিন বেশি যদি হয়ে যায়, তাহলে কমার্শিয়ালের ক্ষেত্রে, কমার্শিয়াল লোনসের ক্ষেত্রে সেটাকে ধরা হয় হচ্ছে নন পারফর্মিং অ্যাসেটস। আর যদি পার্সোনাল লোন বা কনজিউমার লোনস থাকে, কনজিউমার যদি কোনো লোন নিয়ে থাকে এককভাবে, তাহলে সেটা 180 দিনের উপরে যদি হয়ে যায়, তাহলে সেটাকে আমরা বলি হচ্ছে নন পারফর্মিং অ্যাসেট। মানি ইনফ্লেশন বা ইনফ্লেশন, এই ওয়ার্ডগুলো কিন্তু আমাদের খুবই পরিচিত ওয়ার্ড। মানি ইনফ্লেশনটা কি? মানি ইনফ্লেশন ইজ আ স্টেট ইন হুইচ দ্য ভ্যালু অফ মানি ইজ ফলিং অ্যান্ড দ্য প্রাইসেস আর রাইজিং ওভার আ পিরিয়ড অফ টাইম। একটা সুনির্দিষ্ট সময় ধরে যদি দেখা যায় যে টাকার দাম, টাকার ভ্যালু আস্তে আস্তে কমছে এবং প্রাইস, জিনিসের মূল্য যদি আস্তে আস্তে বাড়ছে, তখন আমরা বলি, এই সিচুয়েশনটাকে আমরা বলি হচ্ছে ইনফ্লেশন বা মানি ইনফ্লেশন। নেক্সট আসি নেগেটিভ ইন্টারেস্ট রেট। নেগেটিভ ইন্টারেস্ট রেটটা কি? এটা খুব মজার ব্যাপার। আমরা শুনেছি যে সেন্ট্রাল ব্যাংকে টাকা রাখা হয়, সেন্ট্রাল ব্যাংক থেকে আবার টাকা নেওয়াও হয়। তো সেন্ট্রাল ব্যাংকে যে ব্যাংকগুলো টাকা রাখে, হ্যাঁ,
তো সেইটার জন্য তো একটা যে এক্সেস ফান্ডটা থাকে সেটা তো সেন্ট্রাল ব্যাংকে রাখে, তো এই সেন্ট্রাল ব্যাংকে রাখার জন্য তারা একটা ইন্টারেস্ট পায়। এখন নেগেটিভ ইন্টারেস্ট রেট পলিসি হলো যেখানে সেন্ট্রাল ব্যাংক টাকা তো রাখবে, কিন্তু তোমাকে তার থেকে একটা সার্টেন অংশ ডিডাক্ট করে নেবে, সেই মানিটা থেকে কিছু অংশ ডিডাক্ট করে নেবে। তাহলে নেগেটিভ ইন্টারেস্ট রেট পলিসি means that central banks will deduct money from commercial banks for depositing their money with the central bank. যেহেতু তুমি টাকা রাখছো সেহেতু কিছু টাকা কিন্তু যেহেতু তোমার টাকাটা রাখছে সেহেতু কিছু টাকা কিন্তু কেটে নেয়। সেম জিনিসটা কিন্তু ব্যাংকও আমাদের সঙ্গে করতে পারে। তাহলে এন্ড এফেক্টটা কী হয়? পিপল উইল হ্যাভ টু পে মানি টু ব্যাংকস টু হোল্ড দেয়ার ক্যাশ। তাদের ক্যাশটা ধরে রাখার জন্য তাদেরকে কিন্তু টাকা দিতে হবে। ধরো আমি পয়সাটা কাজে লাগাতে চাইছি না, আমি ওটা রেখে দিতে চাইছি, তাহলে আমি তোমার কাছে রাখলাম, সেই জন্য তোমাকে কিছু টাকা দিতে হবে। নেক্সট আসি রিটেল ক্রেডিট অপারেশনস। রিটেল ক্রেডিট অপারেশনস হচ্ছে একটা সিকোয়েন্সিয়াল প্রসেস, পরপর চলে। তাতে কি থাকে, কোনো কাস্টমারকে টাকা দেওয়ার আগে, আমি কোনো ক্রেডিট দেওয়ার আগে, ধার দেওয়ার আগে ব্যাংক কয়েকটা জিনিস দেখে নেয়। কী কী? স্ক্রিনিং করে নেয় যে কোন কাস্টমারকে দেওয়া যাবে, ইভ্যালুয়েশন অফ রিস্ক, তার কাছ থেকে আমি টাকাটা ঠিক মতন ফেরত পাবো কিনা, অ্যান্ড এনশিওরিং দ্যাট দ্য ব্যাংক লেন্ডস টু আ ক্রেডিট ওয়ার্থি ক্লায়েন্ট। এমন ক্লায়েন্টকে দেওয়া হোক বা এমন কাস্টমারকে যেন দেওয়া হয় যে টাকাটা ফেরত দিতে পারে, তার সেই ক্রেডিট ওয়ার্থি আছে। কোত্থেকে? ফ্রম দ্য অ্যাসেট প্রোডাক্টস অ্যাপ্লিকেশনস সোর্সড। তার যে সমস্ত প্রোডাক্টগুলো আছে, অ্যাসেট যে প্রোডাক্টগুলো আছে, সেখান থেকে যেন সে টাকাটা ফেরত দেওয়ার ক্যাপাসিটি থাকে, তাহলেই ব্যাংক কী করে? ক্রেডিট দেয়। এটাকেই বলি, এই যে গোটা প্রসেসটা, এই যে স্ক্রিনিং হলো, ইভ্যালুয়েশন অফ রিস্ক হলো, এনশিওরিং দ্যাট দ্য ব্যাংক লেন্ডস এ ক্রেডিট ফর দি, যার ফেরত দেওয়ার ক্ষমতা আছে, যার জিনিসগুলো যে যদি ফেরত না করতে পারে লোন, তার জিনিসপত্র তুমি বিক্রি করে বা সমস্ত কিছু দিয়ে তার অ্যাসেটগুলো দিয়ে যেন সে রিটার্ন করতে পারে, এই যে গোটা প্রসেসটা, এটাকে বলা হচ্ছে রিটেল ক্রেডিট অপারেশনস। নেক্সট আছে স্কিমিং। স্কিমিংটা কি? স্কিমিং হচ্ছে এক ধরনের ফ্রডারি। ফ্রডারি বলতে কি হয়, এখানে কাস্টমারদের পার্সোনাল বা অ্যাকাউন্ট ইনফরমেশন জেনে নেওয়া হয় ক্রেডিট কার্ডের মাধ্যমে। কীরকম হয়? কাস্টমাররা কার্ড সোয়াইপ করলো থ্রু আ স্কিমার, মানে যেটা কোনো একটা কম্পিউটারের মাধ্যমে যেটা অ্যাটাচ থাকে, এবং তাতে কি হলো, যে ম্যাগনেটিক স্ট্রিপটা থাকলো, ওই ম্যাগনেটিক স্ট্রিপ তো থাকে প্রত্যেকটা কার্ডে, ওই ম্যাগনেটিক স্ট্রিপটা থেকে ওই যারা এই স্কিমিং করে তারা কি করে, পার্সোনাল ডিটেলস এবং অ্যাকাউন্টের ডিটেলস হ্যাক করে নেয়। তো এই যে প্রসেসটা, এই যে ফ্রডারি কেসটা, এটাকে বলা হয় হচ্ছে স্কিমিং। নেক্সট আসি মানি লন্ডারিং। ওয়ার্ডটা তোমরা শুনেছ। মানি লন্ডারিং সিম্পলি হচ্ছে কালো টাকাকে সাদা করার প্রসেস। মানি লন্ডারিং ইজ আ প্রসেস অফ কনভার্সন। কি কনভার্ট করে? অফ ইলিগাল মানি from various sources to appear to have originated from legitimated or legal source. কি হয় এই মানি লন্ডারিং এর ক্ষেত্রে? মেজর সোর্সেস অফ ইলিগাল মানি আর ট্যাক্স অ্যাভয়েড করা, কাউকে ঘুষ দেওয়া, স্মাগলিং করা, এই সমস্ত কিন্তু মানি লন্ডারিংয়ের একটা পার্ট। চেক আমরা ইস্যু করি, চেক দিয়ে আমরা টাকা তুলি, চেক দিয়ে আমরা কাউকে টাকা পেমেন্টও করি। এখন এই চেক জিনিসটা কি? A check is an unconditional order addressed to a banker. ব্যাংকারকে জানানো হয়, signed by the person who has deposited money with the banker, যার অ্যাকাউন্ট আছে, যে টাকা ওই ব্যাংকে জমা করেছে, requesting him, ব্যাংকারকে রিকোয়েস্ট করা হয় to pay on demand a certain sum of money only to the order of certain person or the bearer of the instrument. যার তুমি যাকে চেক দিচ্ছ বা তুমি নিজে যখন ব্যাংকে চেকটা জমা করছো, তুমি ব্যাংককে বলছো যে আমি এই টাকাটা তুলতে চাই, আমি আপনার এখানে টাকা রেখেছিলাম, ডিপোজিট করেছিলাম, এবং ডিমান্ডের জন্য, কোনো একটা কারণের জন্য আমাকে সার্টেন অ্যামাউন্ট অফ মানি তুলতে হবে। এই যে তুলতে হবে, এটা জানানোর যে ওয়েটা, এই অর্ডারটা তুমি ব্যাংককে দাও, যে মাধ্যমে তুমি দাও সেটাকে বলা হয় হচ্ছে চেক। নেক্সট আসি ডাইরেক্ট ডেবিট। দেখো, এই টার্মসগুলোর সঙ্গে আমরা পরিচিত হলেও এগুলো সম্পর্কে বিস্তারিতভাবে খুব একটা আমাদের জানা নেই, তাই যারা ফিনান্সের বা ইকোনমিক্স নিয়ে পড়াশোনা করনি তাদের কাছে কিন্তু একটু অসুবিধাজনক মনে হবে। যদি কোনো প্রবলেম হয় এগুলো বুঝতে, কেন আমি হয়তো শর্টে বোঝাচ্ছি তোমাদেরকে, যেটুকু বেসিক দরকার সেটুকু বোঝাচ্ছি, তাই বুঝতে অসুবিধা হতেই পারে। যে জায়গাটাতে বুঝতে অসুবিধা হবে তোমরা আমাকে কমেন্ট বক্সে জানাবে, আমি তোমাদের কিন্তু রিপ্লাই করে দেবো। চলো, ডাইরেক্ট ডেবিট কি?
ডাইরেক্ট ডেবিট ইজ আ ফিনান্সিয়াল অ্যাক্টিভিটি ইন উইচ ওয়ান পার্সন উইথড্রস ফান্ড ফ্রম আনাদার পার্সনস ব্যাঙ্ক অ্যাকাউন্ট। একজনের ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে অন্যজন টাকা তোলে। কিন্তু কিভাবে? আমার অ্যাকাউন্ট থেকে তুমি টাকা তুলতে পারবে? পারবে না। এটা তখনই সম্ভব যখন আমি ব্যাঙ্ককে জানাবো যে আমার টাকাটা ওকে ডাইরেক্টলি উইথড্র করতে দাও। তুমি যদি আমার কাছ থেকে টাকা নিতে চাও তাহলে কী করতে হবে? আমাকে টাকা নিতে হবে, তারপরে তোমাকে দিতে হবে। কিন্তু এখানে তা নয়, এখানে আমি ব্যাঙ্ককে জানিয়ে দিলাম যে আমার যে অ্যাকাউন্টে টাকাটা আছে সেই টাকা থেকে আমার এই XYZ কাউকে টাকাটা দেওয়া হোক, তখন ব্যাঙ্ক কিন্তু সেটাকে দিয়ে দেয়। এই যে টাকা দেওয়ার প্রসেসটা, এটাকে বলা হয় ডাইরেক্ট ডেবিট। নাও আসি ক্যাশ ক্রেডিট। ক্রেডিট মানেই আমরা জানি ধার দেওয়া। তো ক্যাশ ক্রেডিট ইজ আ প্রপার লিমিট স্যাংশন বাই দ্য ব্যাঙ্ক টু দ্য বরোয়িং ম্যানুফ্যাকচারিং অর ট্রেডিং ইউনিট এগেন্স্ট দ্য ভ্যালু অফ র মেটেরিয়াল, সেমি ফিনিশ গুডস অ্যান্ড ফিনিশ গুডস ইনক্লুডিং স্টোর্স। ক্যাশ ক্রেডিট তাদেরকে দেওয়া হয়, বেসিক্যালি ক্রেডিটটা দেওয়া হয় হচ্ছে ব্যবসায়ীদের ক্ষেত্রে, তাই ম্যানুফ্যাকচারিং বা ট্রেডিং ইউনিটকে দেওয়া হয়। যারা ব্যবসা বাণিজ্য করে তারা ব্যাংকের কাছ থেকে ধার করে টাকা, ব্যাংক তাদেরকে ক্রেডিট দেয়। কিসের এগেনস্টে বা কিসের ভ্যালুতে? তারা যে র মেটেরিয়ালস কিনেছে বা যে সমস্ত গুডসগুলো সেমি ফিনিশড, এখনও কমপ্লিটলি ফিনিশ হয়নি, ফিনিশড গুডস যেগুলো অলরেডি কমপ্লিট হয়ে আসে, এবং সঙ্গে তার স্টোর, দোকান বা যে ম্যানুফ্যাকচারিং ইউনিট আছে, সেই সমস্ত যে ভ্যালু, সেই ভ্যালুয়েশনের এগেনস্টে ব্যাংক একটা ক্রেডিট দেয়। এই ক্রেডিটটাকে বলা হয় হচ্ছে ক্যাশ ক্রেডিট। নেক্সট আছে বিল অফ এক্সচেঞ্জ। A bill of exchange is a non-interest bearing written order which is used primarily in foreign trade, which binds one party to pay a fixed amount of money to another party at a decided future date. এটা জেনারেলি করা হয় হচ্ছে, বিল অফ এক্সচেঞ্জটা করা হয় যখন আমরা বিদেশে কোনো ট্রেড করি। ফরেন ট্রেড যখন করা হয় তখন একটা লিখিত থাকে, যেখানে লেখা থাকে, কোনো ইন্টারেস্ট থাকে না তাতে, কিন্তু লেখা থাকে, কোনো ইন্টারেস্ট পেয়েবল হবে না, কিন্তু লেখা থাকে যে আমি এতদিন পরে তোমাকে এই টাকাটা দেব। তো এই যে লেখাটা থাকে, এখানে দুজনে, যে ক্রেডিটার এবং যে ডেটার, দুজনেই, গ্রাহক এবং যে দেবে, তা দুজনেরই কিন্তু সই থাকে। যেহেতু বিদেশের সঙ্গে বিদেশে, ধরো আমি মালটা আজকে পাঠালাম, সেটা 10 দিন পরে পৌঁছাবে, তো আমি অ্যামাউন্টটাও 10 দিন পরেই তোমাকে দেব। এই যে ব্যাপারটা, এটা একটা লিখিত থাকে। এই লিখিত ফর্মটাকেই বলা হয় হচ্ছে বিল অফ এক্সচেঞ্জ। নেক্সট আসি ব্যাঙ্ক রেট। ব্যাঙ্ক রেটটাকে আমরা অনেক সময় ডিসকাউন্ট রেটও বলে থাকি। কি হচ্ছে ব্যাঙ্ক রেট? হচ্ছে, আমরা মনে আছে আগে পড়লাম যে ওই আমরা একটা ব্যাংকের তরফ থেকে আর একটা ব্যাংকের টাকা নিই, বড় করি একদিনের জন্য, আবার 1 থেকে 14 দিনের জন্য নোটিশ, যেটা আমরা বললাম। এই যে জিনিসটা, এইটা হচ্ছে আমাদের ব্যাঙ্ক রেট। ব্যাঙ্ক রেটের ক্ষেত্রে কী হয়? RBI একটা চার্জ করে প্রত্যেকটা ব্যাংকে, কোনো সিকিউরিটি নেয় না ব্যাংকের কাছ থেকে, কিন্তু লং পিরিয়ড, মানে ফর 90 ডেজ, 90 দিনের কাছাকাছি সময় পর্যন্ত ব্যাংককে লোন দেয় হচ্ছে RBI। কিছু মানি তাকে লোন দেয়, সিকিউরিটি, কোনো সিকিউরিটি নেয় না। তো তখন কি হয়? তখন এই যে চার্জটা নেয়, যে পার্সেন্টেজটা নেয়, সেটাকে বলা হয় হচ্ছে ব্যাঙ্ক রেট। কারেন্ট ব্যাঙ্ক রেট হচ্ছে এই মুহূর্তে, এটা 6.75 লেখা ছিল, যেটা এখন চেঞ্জ হয়েছে 5.40। এই জন্য আমি 6.75%টা কেটে দিয়েছি, মনে রাখবে 5.40%। কোর ব্যাঙ্কিং সলিউশন বা CBS, এটা আমরা সবাই জানি, আলাদাভাবে বলার কিছু নেই। এখন প্রত্যেকটা ব্রাঞ্চ নেটওয়ার্কিংয়ের সঙ্গে জড়িত, এবং কি হচ্ছে, এখন যে কেউ যে কোনো জায়গার ব্রাঞ্চ থেকে কিন্তু নিজের অ্যাকাউন্টে অ্যাক্সেস করতে পারে। ধরো তুমি X জায়গায় তোমার অ্যাকাউন্ট আছে, তুমি Y জায়গাতে গিয়েও কিন্তু টাকা তোলা বা জমা দিতে পারো। এখন কিন্তু তুমি আর ব্রাঞ্চের কাস্টমার নয়, তুমি X ব্রাঞ্চের কাস্টমার, তোমাকে কিন্তু কেউ বলবে না। তোমাকে এখন সবাই বলবে তুমি ABC ব্যাংকের গ্রাহক বা ABC ব্যাংকের কাস্টমার। তো এখন ব্যাপারটা হয়ে গেছে, দ্য কাস্টমার ইজ নো মোর দ্য কাস্টমার অফ আ ব্রাঞ্চ। কোনো ব্রাঞ্চের প্রপার কাস্টমার নয়, হি বিকামস দ্য ব্যাঙ্কস কাস্টমার, তুমি ব্যাংকেরই কাস্টমার। নেক্সট আছে মাইক্রো এটিএম। খুব নতুন একটা টেকনোলজি। মাইক্রো এটিএমস কোনো স্পেশাল টাইপের এটিএম নয়। এটা কী হয়? পয়েন্ট অফ সেল, যেখানে বিক্রি বাট্টা হয়, সেখানে এটা বায়োমেট্রিক স্ক্যানিংয়ের মাধ্যমে এটিএমের মতন কাজ করে। এটাকে মানে ইট ইজ অলসো নোন অ্যাজ মিনি ভার্সন অফ এটিএম। জিপিআরএসের সঙ্গে তোমার কোর ব্যাঙ্কিং সলিউশন একসঙ্গে অ্যাটাচ করে এই প্ল্যাটফর্মটা তৈরি করা হয়েছে। ব্যাঙ্ক অ্যাসিওরেন্স কি? ব্যাঙ্ক অ্যাসিওরেন্স তোমরা নামটা শুনে খানিকটা আন্দাজ করতে পারবে। ব্যাঙ্ক প্লাস অ্যাসিওরেন্স বা ইন্স্যুরেন্স। এই যে ব্যাঙ্ক অ্যাসিওরেন্স ইজ দ্য কনসেপ্ট অফ সেলিং ইন্স্যুরেন্স প্রোডাক্টস অফ ইন্স্যুরেন্স কোম্পানিজ বাই ব্যাঙ্কস। ইন্স্যুরেন্স কোম্পানির যে প্রোডাক্টগুলো থাকে বিভিন্ন রকমের, ধরো হেলথ ইন্স্যুরেন্স, লাইফ ইন্স্যুরেন্স, সমস্ত কিছু কিন্তু ব্যাঙ্কের থ্রু দিয়ে
তারা বিক্রি করতে পারে, ব্যাংক সেগুলোকে বিক্রি করতে পারে। এইটাকেই বলা হয় ব্যাংক অ্যাসিওরেন্স। এটা কোন অ্যাক্টের আন্ডারে আছে? হ্যাঁ, দ্য ব্যাংক অ্যাক্টস অ্যাজ অ্যান এজেন্ট। ব্যাংক কিন্তু একটা এজেন্টের মতন কাজ করে এবং প্রমোটস ব্যাংকা, মানে ওই যে ব্যাংক অ্যাসিওরেন্স প্রোডাক্টগুলো যেগুলো আছে, আন্ডার সেকশন 610। এই যে 610 এই সেকশনের আন্ডারে, which is Banking Regulation Act 1949, ব্যাংকিং রেগুলেশন অ্যাক্ট 1949-এর যে ব্যাংকিং রেগুলেশন অ্যাক্ট আছে তার সেকশন 610 এর অনুযায়ী কিন্তু ব্যাংক এই ইন্স্যুরেন্স প্রোডাক্টগুলো বিক্রি করতে পারে। এটা প্রথম শুরু হয় হচ্ছে ইউরোপে 1980 সালে, মানে দুটো কোম্পানি মার্জ, কিন্তু এটা বেসিক্যালি ব্যাংক এবং ইন্স্যুরেন্স কোম্পানি, দুটো সেক্টর, কোম্পানি বলা ভুল, দুটো সেক্টরের কিন্তু মার্জ করা। এটা ইউরোপে শুরু হয় 1980 সালে এবং খুব সাকসেসফুল হয়। এখন তো সব জায়গায় গ্লোবালি এটা চলছে। ব্যাংকিং ওম্বাসম্যান। ব্যাংকিং ওম্বাসম্যান হচ্ছে সিনিয়র কোনো অফিসিয়াল অ্যাপয়েন্ট করা হয় আরবিআইয়ের তরফ থেকে, যারা কাস্টমারদের কোনো প্রবলেম যদি হয় ব্যাংকিং সার্ভিস নিয়ে, তাহলে তারা এই ব্যাংকিং ওম্বাসমেন্টে জানাতে পারে। কাস্টমারের যদি কোনো প্রবলেম হয় তারা জানাবে কোথায়, না তো ব্যাংকিং ওম্বাসমেন্টে। এবং সেই ব্যাংকিং ওম্বাসমেন্টে একজন থাকেন যিনি আরবিআইয়ের একজন সিনিয়র অফিসিয়াল থাকেন, তিনি সেই প্রবলেমগুলো সলভ করেন। তো দ্য ব্যাংকিং ওম্বাসমেন্ট স্কিম ওয়াজ ইন্ট্রোডিউস। এই স্কিমটা ইন্ট্রোডিউস করা হয় আন্ডার সেকশন 35A অফ ব্যাংকিং রেগুলেশন অ্যাক্ট 1949। ব্যাংকিং রেগুলেশন অ্যাক্ট 1949-এর যে সেকশন 35A আছে সেই স্কিম অনুযায়ী, সেই সেকশন অনুযায়ী এই ব্যাংকিং ওম্বাসমেন্ট স্কিম চালু করা হয়, যেটা আরবিআই এফেক্ট আনে হচ্ছে 1995 থেকে। নেক্সট আসি দ্য ব্যালেন্স অফ ট্রেড। ব্যালেন্স অফ ট্রেড বলতে আমরা বুঝি যে ট্রেডের ব্যালেন্স, ব্যবসার ব্যালেন্স। তাহলে ব্যবসার ব্যালেন্সটা কীরকম? মানে তুমি এই যে নামটা দেখছো দ্য ব্যালেন্স অফ ট্রেড, মানে ব্যালেন্স অফ ট্রেড, ব্যবসার ব্যালেন্স। কীরকমভাবে ব্যালেন্স? না তো দ্য ডিফারেন্স বিটুইন দ্য কান্ট্রিজ এক্সপোর্ট অ্যান্ড দ্য ভ্যালু অফ ইটস ইম্পোর্টস আর নোন অ্যাজ দ্য ব্যালেন্স অফ ট্রেড। ধরো একটা কান্ট্রি যত পরিমাণ এক্সপোর্ট করে কোনো জিনিস সে বাইরে পাঠাচ্ছে এবং সে বাইরে থেকে কিছু জিনিস নিচ্ছে, কতটা জিনিস সে এক্সপোর্ট করছে এবং কতটা জিনিস সে ইম্পোর্ট করছে, এই দুটো যে ডিফারেন্স থাকে সেটাকেই বলা হয় হচ্ছে দ্য ব্যালেন্স অফ ট্রেড। নেক্সট দুটো অ্যাকাউন্ট নিয়ে আমরা কথা বলবো, শুনে মনে হবে দুজন যমজ ভাই। একটা হচ্ছে নস্ত্র অ্যাকাউন্ট আর একটা হচ্ছে বস্ত্র অ্যাকাউন্ট। নস্ত্র অ্যাকাউন্ট কি? নস্ত্র অ্যাকাউন্ট হচ্ছে সেই ধরনের অ্যাকাউন্ট যেটা কোনো ইন্ডিয়ান ব্যাংক যখন ফরেন কান্ট্রিজে কাজ করে তখন তাকে এই অ্যাকাউন্টটা রাখতে হয়। মানে নস্ট্রো অ্যাকাউন্ট ইজ ওয়ান হুইচ ইজ মেনটেন্ড বাই অ্যান ইন্ডিয়ান ব্যাংক ইন দ্য ফরেন কান্ট্রিজ। যখন সে ফরেন কান্ট্রিজে কাজ করে তখন তাকে বিভিন্ন যে ব্রাঞ্চগুলো তাদের খোলে তখন তাদেরকে কিন্তু একটা নস্ট্রো অ্যাকাউন্ট রাখতে হয়। বস্ত্রটা হচ্ছে ঠিক উল্টো, যখন ফরেন ব্যাংক আমাদের ইন্ডিয়াতে এসে কাজ করে তখন তাকে এই অ্যাকাউন্টটা রাখতে হয়। আর বস্ত্র অ্যাকাউন্ট ইজ ওয়ান which is maintained in India, ভারতে মেনটেন করা হয় বাই আ ফরেন ব্যাংক উইথ দেয়ার করসপন্ডিং ব্যাংক। ঠিক আছে, চল নেক্সট আসে হচ্ছে কাসা অ্যাকাউন্ট। কাসার ফুল ফর্মটা প্রথমে জানতে হবে। কাসার ফুল ফর্ম হচ্ছে কারেন্ট অ্যাকাউন্ট এবং সেভিংস অ্যাকাউন্ট। এই দুটো অ্যাকাউন্টই আমাদের কাছে কিন্তু খুব পরিচিত। ব্যাংকের যে অ্যাকাউন্টসগুলো আছে তার মধ্যে এই দুটো অ্যাকাউন্টই আমরা সবাই কিন্তু মোটামুটি চিনি, কারেন্ট অ্যাকাউন্ট এবং সেভিংস অ্যাকাউন্ট। সরি, দ্য কাসা রেশিও, এই যে কারেন্ট অ্যাকাউন্ট এবং সেভিংস অ্যাকাউন্টের যে রেশিও হয় সেটাই কিন্তু আমাদের একটা ব্যাংকে কত কারেন্ট অ্যাকাউন্ট এবং কত সেভিংস অ্যাকাউন্টের ডিপোজিট আছে সেটা টোটাল ডিপোজিটটা আমরা এই কাসা রেশিও থেকে বুঝতে পারি। শুধু অন দ্য বেসিস অফ কারেন্ট অ্যান্ড সেভিংস অ্যাকাউন্ট, কারেন্ট অ্যাকাউন্ট এবং সেভিংস অ্যাকাউন্ট মিলিয়ে টোটাল কত ডিপোজিট সেটা কিন্তু এই কাসা রেশিও থেকে বলা যায়। যে কোনো ব্যাংকের যদি কাসা রেশিও হায়ার হয় তাহলে বুঝতে হবে যে সেই ব্যাংক কিন্তু অনেক বেশি অপারেটিং এফিসিয়েন্সি অফ দ্য ব্যাংক, মানে সেই যে ব্যাংক সেই ব্যাংকে কিন্তু এফিসিয়েন্সি অনেক বেশি। কেন কি কাসা এবং মানে কাসা অ্যাকাউন্টই কিন্তু মেনলি ব্যাংকের সবথেকে বেশি লাভজনক বা সবথেকে বেশি চলে। নেক্সট হচ্ছে রাফা অ্যাকাউন্ট। রাফা অ্যাকাউন্ট কি? রাফা অ্যাকাউন্ট মানে হচ্ছে রেকারিং ডিপোজিট অ্যাকাউন্ট অ্যান্ড ফিক্সড ডিপোজিট অ্যাকাউন্ট। এটাকে আমরা বলি হচ্ছে রাফা। যেমন কাসা বললাম কারেন্ট অ্যাকাউন্ট সেভিংস অ্যাকাউন্ট, রাফা হচ্ছে রেকারিং ডিপোজিট অ্যাকাউন্ট, ফিক্সড ডিপোজিট অ্যাকাউন্ট। এই যে রাফার যে রেশিওটা হয় সেটা থেকে আমরা বোঝা যায় যে একটা ব্যাংকে কত রেকারিং এবং ফিক্সড ডিপোজিট আছে। এই যে নিচে দেখো বলেছে দ্য রাফা রেশিও শোজ হাউ মাচ ডিপোজিট আ ব্যাংক হ্যাজ ইন দ্য ফর্ম অফ রেকারিং অ্যান্ড ফিক্সড ডিপোজিট। আগেরটা কি ছিল? কারেন্ট অ্যাকাউন্ট এবং সেভিংস অ্যাকাউন্ট দিয়ে। এটা হচ্ছে রেকারিং এবং ফিক্সড ডিপোজিটের কত অ্যামাউন্ট আছে, কত ডিপোজিট আছে সেটা কিন্তু রাফা রেশিও থেকেই বোঝা যায়। নেক্সট ডিম্যাট অ্যাকাউন্ট। ডিম্যাট অ্যাকাউন্ট আমরা সবাই জানি এটা শেয়ার মার্কেটের সঙ্গে জড়িত। এটার ফুল ফর্ম হচ্ছে ডিমেটেরিয়ালাইজড অ্যাকাউন্ট। এটা
এমন একটা টাইপের অ্যাকাউন্ট, দিস ইজ আ টাইপ অফ অ্যাকাউন্ট ফর সিটিজেন্স ইন ইন্ডিয়া, যারা ইন্ডিয়াতে থাকে তাদের জন্য অ্যাকাউন্ট, সো দ্যাট দে ক্যান ট্রেড ইন স্টকস অর ডিবেঞ্চার্স উইচ আর লিস্টেড ইন দ্য স্টক মার্কেট। স্টক মার্কেটে তারা ব্যবসা করার জন্য তাদের এই অ্যাকাউন্টটা খুলতে হয়। জাস্ট অ্যাজ আ সেভিংস অ্যাকাউন্ট কন্টেন্স মানি সেভড, আর ডিম্যাট অ্যাকাউন্ট হ্যাজ স্টক সেভ। সেভিংস অ্যাকাউন্টে যেমন টাকা থাকে, ডিম্যাট অ্যাকাউন্টে তেমনি স্টকস বা শেয়ার থাকে। নেক্সট হচ্ছে ব্যাংক্রাপসি। ব্যাংক্রাপসি কি? ব্যাংক্রাপসি ইজ আ লিগাল ডিক্লারেশন অফ আ পার্সন হু ইজ আনএবল টু পে অফ ডেটস। মানে কি, অনেকে থাকে ব্যাংকের কাছ থেকে টাকা নেয়, লোন করে, ধার করে, কিন্তু তারপরে সে শোধ করতে পারে না। তো সে যখন লিগ্যাল ডিক্লারেশন দেয় যে না আমি আর এটা শোধ করতে পারছি না, তখন তাকে বলা হয় হচ্ছে ব্যাংক্রাপসি। এই ব্যাংক্রাপসি দু ধরনের হয়, একটা হচ্ছে রিঅর্গানাইজেশন আর একটা হচ্ছে লিকুইডেশন ব্যাংক্রাপসি। কী জিনিস? আন্ডার দ্য ব্যাংক্রাপসি অফ রিঅর্গানাইজেশন, ডেটার্স শুড রিস্ট্রাকচার দেয়ার বিল প্ল্যানস টু মেক দেম মোর ইজিলি মেট। কী করতে হয়? তারা যে সমস্ত বিল প্ল্যানিং আছে সেগুলোকে দেখিয়ে তারা ইজিলি এটাকে টার্গেটটাকে ফিল আপ করতে পারে। আর লিকুইডেশনে কী হয়? লিকুইডেশনে হচ্ছে ডেটারকে কি যারা নিয়েছিল ধার, তাকে তার সমস্ত অ্যাসেট যেগুলো আছে সেগুলোকে বিক্রি বাট্টা করে সে টাকাটাকে কিন্তু ফেরত দিতে হয় ব্যাংকে। তো এই হচ্ছে ওভারঅল ব্যাংক্রাপসি। স্মল ফিনান্স ব্যাঙ্কস আমরা এখন খুব শুনে থাকি, হ্যাঁ, বিভিন্ন স্মল ফিনান্স ব্যাঙ্ক। এই স্মল ফিনান্স ব্যাঙ্কসগুলো জেনারেলি থাকে হচ্ছে রুরালে গিয়ে, গ্রাম্য এবং সেমি আরবান যে এরিয়াগুলো থাকে, মফস্বল এবং গ্রাম, এই শহরগুলোতে, এই জায়গাগুলোতে বেসিক্যালি থাকে। এরা কী করে? এরা ব্যাঙ্কিংয়ের মতনই কাজ করে, ব্যাঙ্কিংয়ের সমস্ত প্রোডাক্ট এরা সমস্ত কিছু করতে পারে, কিন্তু একটা লিমিটেড এরিয়ার মধ্যে। ওরা কিন্তু বাইরে খুব একটা বেরোতে পারবে না, একটা লিমিটেড এরিয়া থাকে, তার মধ্যেই তাদেরকে কাজ করতে হয়। ব্যাংক যেমন অনেক দূর পর্যন্ত কাজ করতে পারে, স্মল ফিনান্স ব্যাঙ্কস কিন্তু সেটা পারে না। নেক্সট আছে এফডিআই, ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট। এটা হচ্ছে যখন বিদেশি কোনো মানুষ, ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট পারসনস বা কোম্পানি, অন্য কোনো কোম্পানি যদি তারা ভারতে কোনো কিছু ইনভেস্ট করতে চায় কোনো ইন্ডিয়ান কোম্পানিজের উপরে, সেটাকে বলা হয় হচ্ছে ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট। এই ইনভেস্টমেন্টের থ্রু দিয়ে তারা ওই ইন্ডিয়ান কোম্পানির শেয়ার হোল্ডার হয়ে যায় এবং তাদের কাছে কোম্পানির কন্ট্রোলিং পাওয়ারও থাকে। যেহেতু তারা একটা পোর্শন বা স্টেক কিনে নেয়, তো সেক্ষেত্রে তাদের যেহেতু ইনভেস্ট করে, তাহলে ডেফিনেটলি তারা সেখানকার স্টেক কিনছে। তো সেই যে স্টেক বা শেয়ার তারা কেনে, সেটা কিন্তু যেহেতু তারা শেয়ার হোল্ডার্স হয়, তারা কিন্তু সেই কোম্পানিকে কন্ট্রোল করার পাওয়ারও তাদের কাছে চলে আসে। তো যখন কোনো বিদেশি মানুষ বা বিদেশি কোনো কোম্পানি ইন্ডিয়ান কোনো কোম্পানিতে পয়সা ইনভেস্ট করে, সে কিন্তু নন ইন্ডিয়ান হতে হবে, পার্সন যে থাকবে সে কিন্তু বাইরের দেশের হতে হবে, বিদেশি হতে হবে। যে যখন ইনভেস্ট করে ইন্ডিয়ান কোম্পানিজের উপর, সেটাকে বলা হয় হচ্ছে এফডিআই। নেক্সট হচ্ছে কিষাণ বিকাশ পাত্র। এটা আমরা খুব কমন টার্ম প্রায়শই শুনে থাকি। এটা একটা স্মল সেভিং স্কিম যেটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়া চালায় হচ্ছে ডিরেক্টর অফ স্মল সেভিংসের থ্রু দিয়ে। জেনারেলি পোস্ট অফিসের মাধ্যমেই এগুলো এক ধরনের বন্ডস, যেগুলো পোস্ট অফিসের মাধ্যমে বিক্রি করা হয় জনতার কাছে, এবং এটার ফলে যে কাস্টমার সে ডেফিনেটলি লাভবান হয়। একটা সার্টেন পার্সেন্টেজ তাকে দেওয়া হয়, সেই পার্সেন্টেজটা তার গেন হিসাবে হয়, সেটা ইন্টারেস্ট হিসেবে আসে। সো দিস ইজ অল অ্যাবাউট কিষাণ বিকাশ পত্র। বন্ধুরা, আমি কিছু সমস্ত টার্মসগুলো তোমাদেরকে বললাম, সেগুলো তোমাদের পরিচিত হলেও ডেসক্রিপটিভভাবে জানো না, আমিও জানি না। সব কিছু যেটুকু আমি পারলাম তোমাদেরকে জানালাম। এগুলো খুব কমন টপিক, যেগুলো আমাদের প্রায়শই পরীক্ষায় আসে, অনেক সময় ইন্টারভিউতেও আসে, এই টার্মসগুলো সম্পর্কে জিজ্ঞেস করে। তো সেগুলো তোমাদের জানা থাকলো। আশা করি এই ভিডিওটা তোমাদের ভালো লাগবে এবং কাজে লাগবে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো বন্ধুরা প্লিজ সাবস্ক্রাইব করো চ্যানেলটা, বেল আইকন প্রেস করো, শেয়ার করো, লাইক করো। আমি ডেসক্রিপশন বক্সে এর আগে যে ক্লাসেসগুলো নিয়েছিলাম সেই ক্লাসেসগুলোর মধ্যে কিছু ক্লাসেসের লিঙ্কস তোমাদেরকে আপলোড করে দেবো। তার মধ্যে জিআই থাকে, ম্যাথস থাকে, কারেন্ট অ্যাফেয়ার্স থাকবে, সমস্ত কিছু ওখানে আপলোড করা থাকবে। সব কটা তো হবে না, কিছু কিছু আমি প্রত্যেকটা ভিডিওর সঙ্গে আমি অ্যাটাচ করতে থাকছি, আজকেও করে দেবো। তাছাড়া এই ভিডিওটারও পিডিএফ তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে, তার লিঙ্কও আমি দিয়ে দেবো। সো প্লিজ যতটা সম্ভব চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং শেয়ার করতে থাকো, যাতে সবাইকে হেল্প করা যায়। ভালো থেকো বন্ধুরা, গুড নাইট।